Mobil presents Let's Drive. দর্শক সাদর আমন্ত্রণ লেটস ড্রাইভের নতুন একটি পর্বে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। আজ 25শে মার্চ ভয়াবহ কালরাত্রি। 1971 সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরপরাধ ঘুমন্ত বাঙালির উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির। তারপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ, একটি লাল সবুজের পতাকা। সেই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে ব্যবহার হয়েছিল নানা রকমের যানবাহন এবং সেই ধরনের কিছু যানবাহন নিয়েই আমরা আমাদের আজকের এপিসোডটি সাজিয়েছি। দর্শক চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল কী ধরনের যানবাহন। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। Wrecked cars marked a spot where during the night I'd seen trucks of ammunition and weapons were driven. The army broadcast curfew warnings. নিজ হাতে অস্ত্র ধরেননি, কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একজন চিকিৎসক হিসেবে। তার নিজ গাড়িতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বহন করেছেন, চিকিৎসা সেবা দিয়েছেন, সরবরাহ করেছেন জরুরি ওষুধপত্র। বলছিলাম শহীদ বুদ্ধিজীবী ডক্টর ফজলে রাব্বির কথা। তার ব্যবহার করা সেই গাড়িটি এখনও প্রদর্শিত রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। চলুন দেখে আসি সেই গাড়িটি। এই গাড়িটি যিনি ব্যবহার করতেন ডাক্তার ফজলে রাব্বি, ঢাকা মেডিকেল কলেজের খুবই খ্যাতনামা চিকিৎসক ছিলেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং যেমন ছাত্রদের মধ্যে জনপ্রিয় ছিলেন তেমনি রোগীরাও তার সংস্পর্শে একটা নতুন জীবন লাভ করত। তিনি সিদ্ধেশ্বরীতে তার আবাস এবং এই গাড়িটি মুক্তিযুদ্ধের সময় তিনি যেমন মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র বহন করে নিয়ে গেছেন, অনেক সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য তিনি এই গাড়ি নিয়ে সেখানে গেছেন বা তাদেরকে বহন করেছেন কখনো কখনো। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এই ডাক্তার ফজলে রাব্বির ভূমিকা এবং এই গাড়ি একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা জানি 14ই ডিসেম্বর তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় আরও অন্যান্য বুদ্ধিজীবীদের সঙ্গে। এবং যখন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে সেগুনবাগিচার সেই পুরনো ভবনে, তখন তার পরিবারের পক্ষ থেকে মিসেস ফজলে রাব্বি এবং তার কন্যাদ্বয়ের পক্ষ থেকে বলা হয় যে তার গাড়িটি আছে তাদের বাসায়, আমরা যদি এই গাড়িটি প্রদর্শনীর জন্য রাখতে চাই। তো আমরা সানন্দে সেটা গ্রহণ করেছিলাম। আক্কু চৌধুরী এই উদ্যোগ নিয়েছিলেন এবং এই গাড়ির সামনে আসলে একটা অন্য ধরনের অনুভূতি তৈরি হয়। বিশেষ করে আজকের প্রজন্মের যারা, তারা যেমন পুরনো দিনের গাড়ি সম্পর্কে দেখতে জানতে পারেন, তেমনি এই মুক্তিযুদ্ধে যে কত রকম গাড়ি ব্যবহৃত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের খুব বেশি যানবাহন ছিল না। মুক্তিযুদ্ধে যারা সহায়তা করেছেন তারা বা মুক্তিযোদ্ধাদের বহন করার জন্য অনেক সময় যাদের গাড়ি ছিল তারা অকাতরে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনেক অপারেশনে ঢাকায় অনেকের ব্যক্তিগত গাড়ি সেখানে ব্যবহৃত হয়েছে। দুর্ভাগ্যক্রমে অনেক গাড়ি আমরা হারিয়ে ফেলেছি।
কিন্তু এই গাড়িটি বা এইরকম আরও কিছু কিছু গাড়ির চিত্র মুক্তিযুদ্ধের আরেক বাস্তবতা তুলে ধরে। এবং সেখানে আমার মনে পড়ছে যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং উদ্বাস্তু ও দুর্গত মানুষদের সহযোগিতায় যে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে ব্রিটেনে অপারেশন ওমেগা অর্থ সংগ্রহ করে 2টি অ্যাম্বুলেন্স মুক্তিযোদ্ধাদের বা শরণার্থী শিবিরে ব্যবহারের জন্য তৈরি করেছিলেন এবং সেটা চালিয়ে সীমান্তে এসেছিলেন। এবং তারা চেষ্টা করেছিলেন যে দেশের ভেতরেও ঢোকা যায় কিনা, কিন্তু বেনাপোল সীমান্তে তাদের আটক রাখা হয়েছিল এবং সেই অ্যাম্বুলেন্সটাও কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অংশ। এই যে মুক্তিযুদ্ধের যে বিশালতা, এই বিশালতায় যান্ত্রিক যান বলা যায় যে যেখানে যেটুকু সুযোগ আছে সেটা মুক্তিযুদ্ধের পক্ষে ব্যবহৃত হয়েছে। তবে এর বিপরীতে পাকিস্তানিদের তো বিশাল সমরশক্তি ছিল, আর এই সমরশক্তির তো একটা বড় দিক হচ্ছে যে এই তাদের যে নানা রকম যে যান্ত্রিক পরিবহন ব্যবস্থা, এবং সেইখানে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর জন্য যে জিপ, সেটা তারা ব্যাপকভাবে ব্যবহার করত। ট্রাকে করে বহু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বহু বন্দীদের বধ্যভূমিতে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই পাক বাহিনীর ব্যবহৃত ট্রাকটাও মুক্তিবাহিনীর একটা বেদনাদায়ক অধ্যায়। তো পাকিস্তানি বাহিনীর যানবাহনগুলো কিন্তু অবরুদ্ধ শহরে বা এই অবরুদ্ধ দেশে সবসময় একটা আতঙ্ক তৈরি করত। এবং যখনই কোনো রাস্তা দিয়ে কোনো জিপ ছুটে যেত বা ট্রাক চলে যেত এবং সৈন্যরা সেখানে অস্ত্র উঁচিয়ে জনগণকে সন্ত্রস্ত করত, গুলি ছুটত, আঘাত করত, ফলে একটা আতঙ্কের একটা উৎস হয়ে উঠেছিল যানবাহন। আর এই অবরুদ্ধ শহরে এই যানবাহন, যে জলপাই রঙের যে জিপ বা যা ট্রাক, এগুলো নিয়ে অনেক লেখাতেও আমরা তার একটা প্রতিফলন পাই। শামসুর রহমানের কবিতাতেও আছে যে এই জলপাই রঙের জিপ শহরে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ সন্ত্রস্ত, কিন্তু রাস্তার একটি কুকুর এই জিপের পেছনে চিৎকার করতে করতে তাদেরকে ধিক্কার জানাতে জানাতে ছুটে যাচ্ছে। তো এটাই বোধহয় একটা বাস্তবতা যে অস্ত্রশক্তি তাদের অনেক, কিন্তু তারা কোনো আধিপত্য বিস্তার করতে পারেনি, না সমাজে, না প্রকৃতিতে, না জীব জগতে। দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসবে এক্ষুনি। Mobil presents Let's Drive. Mobil presents Let's Drive. দর্শক, আমি এখন আছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এবং এখানে ঘুরে ঘুরে দেখছিলাম মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হওয়া সামরিক যানবাহনগুলো। আপনারা এখানে এলে সেই যানবাহনগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সংগ্রহশালায় এই যুদ্ধ স্মারকটি একটি অন্যতম সংগ্রহ। 1971 সালের মুক্তিযুদ্ধে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর 14 ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা কর্তৃক এই গাড়িটি ব্যবহৃত হয়। মুক্তিযুদ্ধের শেষের দিকে মুক্তিবাহিনী কর্তৃক এই গাড়িটি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের কর্তৃক 1987 সাল পর্যন্ত এই গাড়িটি ব্যবহৃত হয়। জার্মানির বিখ্যাত মার্সিডিজ কোম্পানির তৈরি এই গাড়ি 2000 সিসির এবং এটি 4 সিলিন্ডার বিশিষ্ট। 1988 সালের 31 মে জাদুঘর কর্তৃপক্ষ সেন্ট্রাল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ডিপো থেকে এই গাড়িটি সংগ্রহ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
3টি সামরিক যান, এগুলো সাধারণত যুদ্ধের সময় ব্যবহৃত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত এই যানগুলো মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের কাছ থেকে কবজা করে। পরবর্তীতে এই সামরিক যানগুলো 1987 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহার হয় এবং 1988 সালের 31 মে এই জাদুঘর কর্তৃপক্ষ এগুলো সংগ্রহ করে। এই গাড়িটির মডেল 981, এটি ট্রাক ডায়মন্ড টি। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। যুদ্ধক্ষেত্রে সাধারণত এই যানটি সৈনিক এবং বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী বহন করতে সক্ষম। এটি মাঝারি উদ্ধার যান। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক এই যানটি ব্যবহার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই যানটি যুদ্ধক্ষেত্র থেকে 5.08 মেট্রিক টন ওজনের যে কোনো গাড়ি উদ্ধার করতে সক্ষম। এই যানটি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনীর নিকট থেকে উদ্ধার করা হয় এবং 1986 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। এরপর আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটির নাম ট্রাক কার্গো 6x6 শপ ভ্যান মডেল 109। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। সাধারণত যুদ্ধক্ষেত্রে আপনারা যে ধরনের কমান্ড পোস্ট দেখে থাকেন এই গাড়িটিতে সেই ধরনের সামগ্রী যুক্ত থাকে। এটি একটি মোবাইল কমান্ড পোস্টের মতো। এর ভিতরে বেতার যন্ত্র, বিভিন্ন সিগন্যাল ইকুইপমেন্ট সহ একটি মোবাইল কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত হয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এই যানটি পাকিস্তানিদের কাছ থেকে মুক্তিবাহিনী কবজা করে। পরবর্তীতে 1985 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে এই গাড়ি ব্যবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিখ্যাত জিপ কোম্পানির তৈরি এই জিপটির নাম জিপ জিএস উইলিস। এটি 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে 1985 সাল পর্যন্ত এটি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সংগ্রহশালায় এই জিপ ওয়াগনার গাড়িটি অন্যতম একটি যুদ্ধ স্মারক। মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজে উসমানী এই গাড়িটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করেন। কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে অবস্থিত বাংলাদেশ ফোর্সের সদর দপ্তর থেকে এই জিপে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের অপারেশন, যুদ্ধের প্রস্তুতি, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করতেন। মুক্তিযুদ্ধের পুরো সময় অর্থাৎ 1 এপ্রিল 1971 থেকে 16 ডিসেম্বর 1971 সাল পর্যন্ত জেনারেল এমএজি ওসমানী এই গাড়িটি ব্যবহার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিপ কোম্পানির তৈরি CJ-4 মডেলের জিপটি ব্যাপকভাবে বাজারজাত হওয়ার আগেই পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক স্বল্প মাত্রায় ব্যবহৃত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীতে এই জিপটি মূলত যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈনিকদের চিকিৎসার জন্য আনা নেওয়ার কাজে ব্যবহার করা হতো। 1971 সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীরা পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে এই যানটি কবজা করে। 1985 সাল পর্যন্ত পরবর্তীতে এটি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। যশোর কালেক্টরেট ভবন সংলগ্ন এলাকায় রাখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা একটি ভক্সওয়াগন ভ্যান। ঢাকার রাস্তায় মাঝে মাঝে এমন একটি গাড়ি চলতে দেখা যায়। তাহলে রেস্টোরেশনের মাধ্যমে বঙ্গবন্ধুর ব্যবহার করা সেই গাড়িটিও কি সচল করা সম্ভব? আজকে আমি যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটি ফোক্সওয়াগন ট্রান্সপোর্টার টাইপ 2। এটা 70s-এর একটা গাড়ি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে ঠিক এই মডেলের একটি গাড়িতেই চড়েছিলেন। সেই গাড়িটি এখন যশোরে পড়ে আছে। এই গাড়িটিতে 1969 সালে উনি চড়ার পরে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সেটা আমাদের মুক্তিযোদ্ধা বাহিনী পাক হানাদারদের বিরুদ্ধে বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছিল।
71-এ 69-এ এই গাড়িটিকে এরকম ছিল? মোটেও এরকম ছিল না। এই গাড়িটার মধ্যে এখন সিট নেই, এই গাড়িটার মধ্যে এখন ইঞ্জিন নেই, এই গাড়িটাতে এখন যেই টায়ার লাগানো আছে সেই টায়ার হয়তো ছিল না, এই গাড়িটা রিং তোবড়ানো অবস্থায় আছে। আমরা আসলে যারা রেস্টোর করি তাদের খুব মনের ইচ্ছে এইটাকে সেই পুরনো অতীতে ফিরিয়ে নিয়ে যেতে। এরকম না যে ব্র্যান্ড নিউ অবস্থায় যেরকম ছিল সেরকম, কিন্তু বঙ্গবন্ধু যখন চড়তেন স্বাধীনতা যুদ্ধের সময় এই গাড়িটা সচল অবস্থায় যেরকম ছিল আমরা ঠিক সেভাবে এটা ফিরিয়ে নিয়ে যেতে চাই। এই গাড়িটাতে যদি এখন আমরা বলি যে 69-এ বঙ্গবন্ধু এই গাড়িটাতে চড়েছেন, তাহলে মানুষের মাথায় প্রথম প্রশ্নটা আসবে এই গাড়িতে কিভাবে চড়েছিলেন। এই গাড়িতে এই অবস্থার সেই সময়ে এই গাড়িটাতে বঙ্গবন্ধু চড়েননি। সেই সময়ের কালার ছিল অরিজিনাল কালার, এটাকে পরে কালার করা হয়েছে, যে কেউ করেছে। সেই সময় এই রিমের চাকা রিমের এই অবস্থা ছিল না। সেই সময় এই সিট এখন গাড়িতে নেই, সেই সময় সিট ছিলেন যেহেতু বঙ্গবন্ধু বা আরও মুক্তিযোদ্ধারা এখানে বসেছিলেন। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সেই সময়ে যেরকম ছিল সেই অবস্থা ফিরিয়ে নিয়ে দেওয়া। যখন আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো তখন আমরা বলতে পারবো হ্যাঁ এই গাড়িটাতে এই রকম এই অবস্থাতে বঙ্গবন্ধু এই গাড়িটাতে বসেছিলেন। মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর সেনানীরা একে ইউজ করে হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই গাড়িটা যেমন করা হয়েছে আরেকটা গাড়ি এখন করা হচ্ছে। সুতরাং আমরা বঙ্গবন্ধুর চড়া সেই গাড়িটাকেও সেই অবস্থায় নিয়ে যেতে পারবো। হয়তো বাইরে থেকে যখন কেউ আসবেন তখন ওরা দেখলে হয়তো বুঝবেন যে হ্যাঁ আমাদেরও সে ঐতিহ্য ছিল যেটা দিয়ে আমাদের সংরক্ষণ আমরা করছি। হয়তো এটা বঙ্গভবনে থাকবে, হয়তো যে কোনো আমাদের জাতীয় অনুষ্ঠানে এটাকে সামনে রেখে আমরা কোনো কথা বলতে পারবো। আর আমাদের বঙ্গবন্ধু যিনি সারা ওয়ার্ল্ডের কাছে পরিচিত ছিলেন একজন শুধুমাত্র নেতা হিসেবে না, একজন ফ্যাশন আইকন হিসেবে, সেই সময়ের তার সেই পাইপ, সেই সময় তার সে বলিষ্ঠ উচ্চারণ, সেই সময় তার বিদেশি সাংবাদিকের সামনে যে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে কথা বলা, সেই জিনিসগুলো কিন্তু রিফ্লেক্ট করে প্রত্যেকটা জায়গায়। আমরা চাই এই গাড়িটাকেও আমরা সেই অবস্থায় সেই সময়ের সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম এবং আমরা এটা করতে পারবো। দর্শক, আমাদের আজকের পর্বটি আমরা সাজিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হওয়া সামরিক বেসামরিক কিছু যানবাহন নিয়ে। নিশ্চয়ই আমাদের বিশেষ পর্বটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আগামী পর্বে ফিরবো নিয়মিত আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। Mobil presents Let's Drive.